আসসালামু আলাইকুম। আমাদের মেশিন লার্নিং জিরো টু হিরো প্লেলিস্টে ধারাবাহিকভাবে মেশিন লার্নিং এর বিভিন্ন ধরনের মডেল এবং খুঁটিনাটি বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনারা যারা এই প্লেলিস্টের সাথে আছেন তাদের জন্য আজকে আমরা বিভিন্ন মডেল ইউজ করে কোনো ক্লাসিফিকেশন কিভাবে করতে হয় তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনি যদি কোনো মডেল বা মেশিন লার্নিং এর বিভিন্ন মডেল কিভাবে কাজ করে সেটা না জেনে থাকেন বা মেশিন লার্নিং নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্যই। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমরা ডাটা সেট নিয়ে আলোচনা করব। আমরা আজকে মাশরুমস এর একটা ডাটা সেট ইউজ করব। এটা হচ্ছে মাশরুমস এর ডাটা সেট। এই ডাটা সেট থেকে আমরা ক্লাসিফাই করব যে কোনটা পি টাইপের মাশরুমস এবং কোনটা ই টাইপের মাশরুমস, অর্থাৎ পি এবং ই কে আলাদা করব। এই ক্লাসটা হচ্ছে আমাদের টার্গেট ডাটা, আর বাকি এই যে ডাটাগুলো সেগুলো হচ্ছে আমাদের ফিচার ডাটা। এই ফিচার ডাটার সমন্বয়ে বা ফিচার ডাটা ইউজ করে কিভাবে টার্গেট ডাটা গেইন করা যায় সেটা নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়, এবং এই টার্গেট ডাটাকে ফিচার ডাটার রেসপেক্টে কিভাবে আলাদা আলাদা ক্লাসিফাই করা যায় সেটাও আজকে আমাদের আলোচনার বিষয়। তো চলুন আমরা শুরু করি। এখানে আবার বলি, এটা হচ্ছে আমাদের টার্গেট ডাটা। এটা একটু রেড কালার দিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের টার্গেট ডাটা, আর এই বাকি ডাটাগুলো হচ্ছে আমাদের ফিচার ডাটা। এই ফিচার ডাটা সমন্বয়ে আমরা আমাদের টার্গেট ডাটাকে ক্লাসিফাই করব। তো এর জন্য আমরা কোন কোন স্টেপগুলো ফলো করব বা কিভাবে আমরা কাজটা করতে পারি ইজিলি সেটাই আজকে আলোচনা করব। তো এর জন্য আমরা আমাদের জুপিটার নোটবুক অন করে নিলাম। আপনাদের যদি জুপিটার নোটবুক সম্পর্কে পরিচিত না থাকে তাহলে অ্যানাকোন্ডা ইনস্টল করে নেবেন। অ্যানাকোন্ডার ভিতরেই আপনার জুপিটার নোটবুক থাকে, এই যে জুপিটার নোটবুক, সেটা অন করে নিয়ে আপনার করেসপন্ডিং যে ফোল্ডারে ডাটাসেট রেখেছেন বা যে ফোল্ডারে আপনি ফাইলটা সেভ করতে যাচ্ছেন সেই ফোল্ডারে এই ফাইলটা ওপেন করে নেবেন। ওকে, আশা করা যায় যে আপনারা এই দুটো কাজ সিম্পলি পাবেন। আমরা এখন আমাদের যে মাশরুমসের ডাটাসেটটা দেখালাম সেই ডাটাসেটটাকে লোড করব। লোড করার জন্য আমরা কিছু লাইব্রেরি ইউজ করব, সেটা হচ্ছে পান্ডাস লাইব্রেরি। পান্ডাস লাইব্রেরির সাহায্যে আমরা আমাদের ডাটাসেটটাকে লোড করব। এর জন্য আমরা প্রথমে ইম্পোর্ট করে নেই, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। ইম্পোর্ট ক্যালকুলেশন করার জন্য, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করার জন্য আমরা নামপাই যে প্যাকেজটা রয়েছে সেটাকে ইম্পোর্ট করে নেই অ্যাজ এনপি। এরপরে শিফট ইন্টার প্রেস করলে আপনার রান হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম প্যাকেজটাকেও এখানে রাখিয়ে দিতে পারি আমাদের কাজের জন্য। এছাড়াও যে সকল প্যাকেজ খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে ইম্পোর্ট করে নেই। সেটা হচ্ছে স্কেলার ড্রয়িং করার জন্য ম্যাটপ্লটলিব, সেবর্ন, তারপর হচ্ছে ইমবেলার্ন। এই প্যাকেজগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি পান্ডাস ইয়েতে, তো সেগুলো দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে আমরা আমাদের যে সিএসভি ফাইলটা রয়েছে সেই সিএসভি ফাইলটাকে রিড করব। রিড করার জন্য ডিএফ ডাটা ফ্রেমে আমরা রিড করব পিডি ডট রিড সিএসভি। পান্ডাসের ভিতরে রিড সিএসভি রয়েছে আমাদের, এবং কোন লোকেশনে আমাদের ফাইলটা রয়েছে সেই লোকেশনটা আমরা বলে দিব। এই লোকেশনটা আমাদের রয়েছে যে ডাটা সেটস ফোল্ডারে, আমরা সি ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার রেখেছি, কপি অ্যাজ এ পাথ দিলাম, দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো খুব সুন্দরভাবে আমাদের রিড হলো। আমরা একটু দেখতে পারি যে আমাদের ডাটাগুলো কয়েকটা ডাটা দেখার জন্য এখানে 5টা ডাটা ডিফল্ট ভাবে দেখালো। আমরা এখানে সংখ্যা দিয়েও সেটা ঠিক করে দিতে পারি। 10 লিখলে 10টা ডাটা দেখাবে, এখানে 2 লিখলে 2টা ডাটা দেখাবে, অর্থাৎ যতটা সংখ্যা দিব তার রেসপেক্টে এখানে আমাদের ডাটা দেখাবে। ওকে, ডাটা দেখার কাজ আমাদের শেষ হলো। এখন যে কাজটা হচ্ছে, এই যে ডাটাগুলো এগুলো সাধারণত ক্যারেক্টার ফরম্যাটেড রয়েছে। যেহেতু আমরা ক্লাসিফিকেশন করতে চাচ্ছি এবং আমাদের টার্গেট ডাটা এখানে পি এবং ই রয়েছে, সেটাকে যেহেতু আমরা ক্লাসিফাই করতে চাচ্ছি সেহেতু এই যে ক্যারেক্টার টাইপ ডাটাগুলোকে আমাদের ইন্টিজার ফরম্যাটে বা ফ্লোটিং ফরম্যাটে নিয়ে যেতে হবে যেন আমাদের মডেল খুব তাড়াতাড়ি ট্রেন হয়। এই জন্য আমরা ইনকোডার ইউজ করব। ইনকোডার ইউজ করার জন্য স্কেলার ডট আর প্রিপ্রসেসিং থেকে লেভেল ইনকোডারটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমরা যে এই যে লেভেল ইনকোডার তৈরি করলাম, লেভেল ইনকোডারের একটা অবজেক্ট নিয়ে আসবো বা অবজেক্ট ক্রিয়েট করব ইকুয়াল আর আমাদের এই লেভেল ইনকোডার, সরি এখানে লেভেল ইনকোডার। ওকে, আমাদের অবজেক্ট তৈরি করার কাজ শেষ। এখন আমরা প্রত্যেকটা কলামে ইন করব এবং কলামে ইন করে কলামের যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে আমরা ইনকোডিং করব। ইনকোডিং মানে হচ্ছে আমাদের যে স্ট্রিং টাইপ ডাটাগুলো রয়েছে সেগুলো করেসপন্ডিং ইন্টিজার টাইপ অথবা ফ্লোটিং টাইপ ডাটাতে কনভার্ট হবে।
এর জন্য এখানে আমরা লিখলাম ফর কলাম, মানে প্রত্যেকটা কলামে যাব ইন আমাদের যে ডাটা ফ্রেম রয়েছে ডাটা ফ্রেম ডট কলামস, এই যে আমাদের ডাটা ফ্রেম রয়েছে সেই ডাটা ফ্রেম ডট কলামসের ভিতরে আমাদের সবগুলো কলাম রয়েছে। এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটা কলাম ধরে ধরে আমাদের ডাটাগুলোকে ইম্পোর্ট করব, মানে লেভেল ইনকোডিং করব। এর জন্য আমরা ইনকোডার, এই যে ইনকোডারটা, সেই ইনকোডারটা ডট এখানে ফিট ট্রান্সফর্ম FIT লিখে যদি আপনি ট্যাব প্রেস করেন অটোমেটিক্যালি সাজেস্ট করবে ফিট ট্রান্সফর্ম। ওকে, এখন আমরা কোনটাকে ফিট ট্রান্সফর্ম করব? আমাদের ডাটা ফ্রেম থেকে কলামগুলোকে আমরা ফিট ট্রান্সফর্ম করব। ডান। এখন আমরা আমাদের ডাটাগুলো জাস্ট এতটুকু কাজ, ডাটাগুলো দেখতে পারি df.head, যেমন আমরা 5টা ডাটা দেখব। এখন দেখ আমাদের করেসপন্ডিং যে ক্যারেক্টার টাইপ ডাটাগুলো ছিল সেগুলো ইনকোডিং করে, লেভেল ইনকোডিং করে করেসপন্ডিং ইন্টিজার টাইপ ডাটা হয়েছে। এখন আমাদের মডেল খুব সুন্দরভাবে ট্রেন হতে পারবেন। ওকে, ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের ডাটা ইম্পোর্ট মানে রিড করা, সেকেন্ড টার্গেট হচ্ছে সেগুলোকে ইনকোডিং করা, থার্ড টার্গেট হচ্ছে আমাদেরকে ক্লাসগুলো আলাদা করে ফেলা, মানে যেটা হচ্ছে আমাদের টার্গেট এবং ফিচার ডাটাকে আলাদা করে ফেলা। তো আমরা ফিচার ডাটাগুলোকে রাখবো এক্স ভেরিয়েবলের ভিতরে, আর টার্গেটগুলোকে রাখবো আমাদের ওয়াই ভেরিয়েবলের ভিতরে। সো এক্স এর ভিতরে আমরা কোন ডাটাগুলোকে রাখবো, এই ক্লাসটা বাদে বাকি যেগুলো ডাটা রয়েছে সেগুলোকে এক্স এর ভিতরে রাখবো। এর জন্য আমরা df ডট ড্রপ করে দিব, কোনটাকে ড্রপ করে দিব, ক্লাস কলামটাকে ড্রপ করে দিব, এবং সেটা কোন অ্যাক্সিস বরাবর, অ্যাক্সিস 1 বরাবর। ওকে, তাহলে আমাদের ফিচারের ভিতরে যদি আমরা দেখি, এখন ফিচারের ভিতরে আমাদের ক্লাসটা বাদে অর্থাৎ টার্গেট ডাটা বাদে বাকি ডাটাগুলো রয়েছে। এখন আমাদের টার্গেট ডাটাকে সেম প্রসেসে আলাদা করে দিব। তো এখানে ড্রপ করার দরকার নাই, জাস্ট হচ্ছে আমাদের পার্টিকুলার কোন ক্লাসটা নেব, ক্লাস যে কলামটা ছিল সেই ক্লাস কলামটাকে নিয়ে আসলাম। এরপরে আমাদের জাস্ট ওকে, এখানে সরি ওয়াই হবে, ওয়াই। ওকে, তাহলে এটাকে আরেকবার রান করি, না হলে ভুল আসতে পারে। ওকে, দেখতে পাচ্ছেন এখন ওয়াই ডাটাটাকেও আমরা একটু রিড করি সাথে সাথে, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা টার্গেট ডাটাকে এবং ফিচার ডাটাকে আলাদা করে তুললাম। আমরা আমাদের ফিচার এখন টার্গেট ডাটাকে দেখবো যে 1 সংখ্যক ক্লাস কতগুলো রয়েছে, 0 সংখ্যক ক্লাস কতগুলো রয়েছে। এখানে শুরুতে 1 সংখ্যক বোঝায় ইটেবল না, মানে খাওয়া যাবে না বা প্রয়োজন আছে, আর 0 নাম্বার হচ্ছে সেই মাশরুমগুলো ইটেবল, মানে খাওয়া যাবে। ওকে, তো আমরা এই ওয়াই কাউন্ট করে দেখি যে কতগুলো রয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ওয়াই এ 0 সংখ্যক রয়েছে 4208টা, আর 1 সংখ্যক রয়েছে 3916টা, মানে 300 ডিফারেন্স। অর্থাৎ আমরা এই ডাটাকে বলতে পারি ইমব্যালেন্স টাইপ ডাটা সেট, কেননা দুইটাই সমান নাই। সমান মানে হচ্ছে কাছাকাছি, যেমন এটা হচ্ছে 4208, এটা 4206 হলেও সমান, মানে কাছাকাছি যদি থাকতো তখন আমরা সেটাকে ব্যালেন্স ডাটা বলতে পারতাম, বাট এটা একটা ইমব্যালেন্স ডাটা সেট। সো সেই ইমব্যালেন্স ডাটাটাকে আমরা ব্যালেন্স করার জন্য ব্যালেন্সিং টেকনিক ইউজ করতে পারি। আমি আবার ব্যালেন্সিং টেকনিক, বিভিন্ন ব্যালেন্সিং টেকনিক সম্পর্কে আলোচনা করেছি, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। সেটা হচ্ছে আন্ডার স্যাম্পলিং করে, ওভার স্যাম্পলিং করে আমরা আমাদের ডাটাগুলোকে ব্যালেন্স অর্থাৎ সমতায় নিয়ে আসতে পারি। সেই জন্য আমরা এখানে আন্ডার স্যাম্পলিং টেকনিক ইউজ করতেছি, সেটা হচ্ছে নেয়ার মিস একটা আন্ডার স্যাম্পলিং টেকনিক। এরপরে হচ্ছে আমরা নেয়ার মিসের অবজেক্ট তৈরি করে নিলাম। এরপরে হচ্ছে আমরা আমাদের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো সাপেক্ষে ফিট করব নেয়ার মিসে, যেন আমাদের ডাটাটা ব্যালেন্স তৈরি হয়ে আসে। ফিট স্যাম্পল। ওকে, এখানে একটা নিয়ার মিস হ্যাজ নো অ্যাট্রিবিউট ফিট স্যাম্পল, এই একটা এরর দেখাচ্ছে। আমরা এখন এই এররটা কিভাবে সলভ করতে হয় সেটা একটু দেখাই। এখানে আমরা যদি ফিট স্যাম্পল বাদে ফিট রিস্যাম্পল দিতাম তাহলে আমাদের ইরোটা আসতো না, দেখতে পাচ্ছেন ইরোটা চলে গেছে। তো আপনাদের যদি এই রিলেটেড ইরর আসে থাকে তাহলে এখন আমরা আমাদের যে টার্গেট ডাটা রয়েছে সেটা কাউন্ট করব, আবার দেখবো যে কতগুলো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইমব্যালেন্স ছিল আগে সেটা আমাদের আন্ডার স্যাম্পলিং করার মাধ্যমে ব্যালেন্সড হয়ে গেছে। এখানেও 3916টা ডাটা এবং ওয়ানেও 3916টা ডাটা, মিনস আমাদের ডাটাটা খুব সুন্দরভাবে ব্যালেন্সড হয়ে গেল। এখন আমরা আমাদের ডাটাগুলোকে ফিচার স্কেলিং করব। তো ফিচার স্কেলিং করার ক্ষেত্রে আমি ফিচার স্কেলিং নিয়ে, মিন ম্যাক্স ফিচার স্কেলিং, অনেক ফিচার স্কেলিং নিয়ে আলোচনা করেছি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে, এবং কেন ফিচার স্কেলিং ইউজ করতে হয় সেটা নিয়েও আলোচনা করেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। তো ফিচার স্কেলিং করার জন্য আমরা স্ট্যান্ডার্ড স্কেলার যে ফিচার স্কেলিং টেকনিক রয়েছে সেটা ইউজ করবো এখানে। তো সেটা আমরা স্কেলার প্রি প্রসেসিং থেকে ইম্পোর্ট করে নিলাম।
তারপরে আমরা একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এরপরে হচ্ছে আমরা যেহেতু আমাদের ফিচারগুলোকে স্কেলিং করব, সেহেতু আমরা এই স্ট্যান্ডার্ড স্কেলারের ভিতরে ট্রান্সফার করব শুধুমাত্র আমাদের এই ফিচার ডাটাগুলোকে, সেজন্য আমরা আমাদের ফিচার ডাটাগুলোকে দিলাম। আচ্ছা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন স্টেপগুলো আমরা ফলো করতেছি। আমি শেষে আবার একটা ওভারভিউ দেব। এরপরে হচ্ছে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ইউজ করতে পারি। তো এখন আমরা আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ইউজ করব। ওকে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ইউজ করার জন্য আমরা ডিকম্পোজিশন ডিকম্পোজিশন থেকে ইম্পোর্ট করব পিসিএ। তারপরে হচ্ছে আমরা কম্পোনেন্টস 4 দিয়ে পিসিএটাকে ইউজ করব এখানে। তারপরে আবার আমরা ফিট ট্রান্সফার করব এখানে, ফিট ট্রান্সফার করলাম। এখন যদি আমরা আমাদের শেপটা দেখি একটু, শেপটা দেখলে দেখতে পাচ্ছেন এক্স ডটের এক্স যেটা আমাদের ফিচার ডাটা ছিল, ফিচার ডাটা শেপ এটা এসে গেছে আমাদের। এই দুটো করলে কিন্তু এটাই হয়, মানে কম্বাইন করলে আমাদের ডাটাটা সেইটা কম্বাইন করে। এখন আমাদের মোটামুটি ডাটা প্রি প্রসেস করা শেষ। প্রথমে আমরা আমাদের ডাটাটাকে রিড করলাম, তারপর হচ্ছে আমাদের এনকোডিং করলাম, ক্লাস টার্গেট ডাটা এবং ফিচার ডাটা আলাদা করলাম, তারপরে ফিচার স্কেলিং করলাম, তারপর হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ইউজ করলাম। এরপরে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কোনো একটা মডেলকে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব। সেই মডেল ইউজ করার জন্য আমরা আমাদের ডাটাটাকে স্প্লিট করে নিব। এর জন্য স্কেলার ডট মডেল সিলেকশন থেকে 10 টেস্ট স্প্লিটটাকে আমরা নিয়ে আসলাম। এরপরে আমরা আমাদের ডাটাটাকে স্প্লিট করার জন্য 10 টেস্ট স্প্লিট ফাংশনের ভিতর আমাদের এক্স রেজ বা আমাদের যে ফিচার ডাটা এবং টার্গেট ডাটাকে দিলাম, এবং টেস্ট ডাটা কত সাইজের হবে সেটা বললাম, এবং র্যান্ডম স্টেট কত হবে সেটাও আমরা এখানে বলে দিলাম। তাহলে আমাদের ডাটাগুলো স্প্লিট হয়ে গেল। টেস্ট ডাটা 0.3 মানে 30% ডাটাকে আমরা টেস্টে রেখেছি, আর 70% ডাটাকে আমরা ট্রেইনে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে আমরা যে কোনো একটা ক্লাসিফায়ার ইউজ করব। যেমন আমরা KNN ক্লাসিফায়ার ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্কেলার ডট নেইবার্স এর ভিতরে নেইবার্স ক্লাসিফায়ার রয়েছে। আমরা তারপরে নেইবার্স ক্লাসিফায়ারটাকে সেই অবজেক্টটাকে কল করব, এবং আমরা এখানে নেইবার দিব 2টা। আমি কেন 2 দিচ্ছি সেগুলো নিয়ে আমার বিগত ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে আমরা ফিট করব আমাদের মডেলে আমাদের যে এই যে ডাটাগুলো তৈরি হয়ে আসলো X10 এবং Y10 ডাটা, অর্থাৎ এই যে ডাটা এবং এই ডাটার সাপেক্ষে ট্রেন ডাটার সাপেক্ষে আমরা আমাদের মডেলকে ট্রেন করব। এটা কিন্তু আপনাদের বোঝা দরকার যে এই ট্রেন ডাটার সাপেক্ষে সবসময় ট্রেন করা হয়, আর টেস্ট ডাটার সাপেক্ষে সবসময় টেস্ট করা হয়। ওকে, তো আমাদের মডেলটা ফিট সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের মডেলের প্রেডিকশন করতে চাই, এখানে আমাদের আগে ওয়াই টেস্টটা দেখাই যে ওয়াই টেস্টে আমাদের প্রথমে 1 থেকে শুরু হলো। যদি আমাদের এক্স টেস্ট মানে হচ্ছে কি আমাদের ফিচার ডাটাগুলো এক্স টেস্টের ভিতরে রয়েছে, যদি আমাদের ফিচার ডাটাগুলোকে এখন আমরা আমাদের মডেলের ভিতরে দেই এবং প্রেডিক্ট করি, তাহলে ওয়াই টেস্টের মতো সিমিলার ডাটা এখন আমাদের প্রোভাইড করবে। সেটা দেখি যে হয় কিনা। এর জন্য আমরা আমাদের যে ফিচার ডাটাগুলো রয়েছে সেগুলো মডেল ডট প্রেডিক্টে আমাদের এই যে ফিচারের যে এক্স টেস্টের ডাটাগুলো রয়েছে সেগুলোকে ইনপুট আকারে দিলাম, এবং ওয়াই প্রেডিক্ট আমরা করব। এখন ওয়াই প্রেডিক্ট করে এখন যদি আমি ওয়াই প্রেডিক্টের ডাটাগুলো দেখি, দেখতে পাচ্ছেন 1 1 1, প্রথমে 1 1 1, তারপরে শেষে 0 0 1 1। ওকে, দ্যাটস রাইট, মানে মানে সব ডাটাগুলো প্রায় সিমিলার দেখা যাচ্ছে। তো এখন আমরা কিছু একটু একুরেসি চেক করার বিষয় বলি করি। তাহলে প্রথম কাজগুলো হচ্ছে ডাটা প্রি প্রসেসিং, তারপরে মডেলে ফিট করা, তারপর হচ্ছে একুরেসি। এখন আমরা যদি একুরেসি ক্যালকুলেশন করতে চাই, একুরেসি ক্যালকুলেশনের জন্য অনেক উপায় রয়েছে। যেমন আমরা কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করে একুরেসি ক্যালকুলেশন দেখাতে পারি, ক্লাসিফিকেশন রিপোর্ট বা একুরেসি স্কোর, অনেক ধরনের টেকনিক রয়েছে। তো আমরা আমাদের মডেল সেকশনে ক্রস ভ্যালিডেশন প্রেডিক্ট বা ক্রস ভ্যালিডেশন স্কোরের মাধ্যমে আমরা একুরেসি দেখতে পারি, সেটাও আমরা ইনপুট করে নিলাম। তারপরে যেগুলোর কথা বললাম একটু আগে, কনফিউশন ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন রিপোর্ট, একুরেসি স্কোর, সেগুলো আমরা ইনপুট করে নিলাম। এরপরে হচ্ছে আমরা একুরেসি স্কোর দেখার জন্য মানে সমস্ত একুরেসি স্কোরটাকে আমরা একটা ফাংশনের ভিতরে কি একুরেসি স্কোর ক্যালকুলেট করব সেটা একটা ফাংশনের ভিতরে রাইট করে নিলাম। রাইট করে দেখেন আমরা ট্রেনিং রেজাল্ট এবং হচ্ছে টেস্ট রেজাল্ট, ট্রেনিং ফেজে আমাদের একুরেসি কতটুকু হচ্ছে এবং টেস্টিং ফেজে আমাদের একুরেসি কতটুকু হচ্ছে সেগুলো আমরা প্রেডিক্ট করব। এর জন্য আমরা একটা ফাংশন তৈরি করে নিয়েছি, সেই ফাংশনে আমরা ট্রেনিং রেজাল্ট এবং টেস্টিং রেজাল্ট রেখেছি। টেস্টিং রেজাল্টে যখন আমরা একুরেসি ক্যালকুলেট করতে যাব তখন আমাদের এক্স টেক্সটের ডাটাগুলো দিব, আর ট্রেনিং ফেজে যদি আমরা একুরেসি ক্যালকুলেট করতে যাই তখন আমাদের ট্রেনের ডাটাগুলো দিব ইনপুট আকারে। এটাই হচ্ছে জাস্ট ডিফারেন্স।
ওকে, আমি আমার ফাংশনটাকে রিড করলাম। তারপরে হচ্ছে আমরা আমাদের ফাংশনটাকে কল করব। ফাংশনটাকে কল করলাম, তারপরে প্রথমে আমাদের মডেল বলে দিতে হবে। আমরা যে মডেলে কাজ করলাম সেটাই আমাদের মডেল। এক্সটেন্ড ওয়াইটেন ডাটা, এক্সটেক্সট ওয়াইটেস ডাটা এবং ট্রেনিং ফেজটাকে প্রথমে আমরা ট্রু করে দিলাম। যখন আমরা ট্রেনিং ফেজটাকে ট্রু করে দিয়েছি, দেখেন ট্রেনিং ফেজে আমাদের একুরেসি দেখাচ্ছে, এখানে একুরেসি স্কোর 0.9962। এখন আমরা যদি ট্রেনিংটাকে ফলস করে দেই, মানে ট্রেনিং না টেস্টিং ফেজের ডাটাকে আমরা দেখবো। সো জাস্ট এখানে ট্রেনিং ফেজটাকে ফলস করে দিলাম, তাহলে আমাদের টেস্টিং ফেজের একুরেসি দেখাচ্ছে 99.32%, অর্থাৎ আমাদের মডেল খুব ভালো কাজ করেছে। আচ্ছা, মডেল ভালো কাজ করানো এটা আমার আজকের উদ্দেশ্য নয়। আজকের উদ্দেশ্য ছিল হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন টাইপের মডেলে ডাটা ফিট করাতে পারি এবং স্টেপটা কিভাবে আমরা মেশিন লার্নিং এ ক্লাসিফিকেশন বা অন্যান্য কাজ সম্পাদন করতে পারি। প্রথমে হচ্ছে আমরা ডাটা নিয়ে আসব, ডাটাটাকে প্রি প্রসেস করব, প্রি প্রসেসের ধাপ। সেকেন্ড নাম্বার ধাপ হচ্ছে আমরা আমাদের ডাটাটাকে স্প্লিট করব। থার্ড নাম্বার ডাটাটা হচ্ছে আমাদের ডাটাটাকে মডেলে ফিট করাবো। ফোর্থ নাম্বার ডাটাটা কাজটা হচ্ছে আমরা বিভিন্ন একুরেসি স্কোর বা ক্লাসিফিকেশন রিপোর্ট বা কনফিউশন ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা আমাদের রিপোর্টটা দেখব যে কেমন রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করে। এই উদ্দেশ্য। আশা করি যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা আমার এই সিম্পল উদ্দেশ্যটি বুঝতে পারছেন। আমার যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।